সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে প্রথমে আমরা উদ্দীপকে লক্ষ্য করতে পারছি এখানে এ, বি, সি ও ডি চারটা বিন্দু দেওয়া আছে। ওকে, যেখানে দেখো কে মানটা হচ্ছে আননোন, আর কে সম্পর্কে আরেকটা কথা বলা হয়েছে যে কে এর মানটা 0 থেকে ছোট। 0 থেকে ছোট বলতে হচ্ছে কি, পৃথিবীর সকল ঋণাত্মক মানগুলোই হচ্ছে কি বলতো 0 থেকে ছোট, যেমন -2, -100, -1000 সবগুলোই কি বলতো 0 থেকে ছোট। ওকে, তার মানে কে এর মান ঋণাত্মক হতে হবে। কে এর মান কখনো ভুলেও ধনাত্মক হওয়া যাবে না, কে এর মানটা কি হতে হবে, ঋণাত্মক হতে হবে। আচ্ছা, এবং বলছে ও হচ্ছে মূলবিন্দু, ও হচ্ছে মূলবিন্দু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সূচনা সাপেক্ষ উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে আসবো আমরা আমাদের সমাধানে। দেখো ক নম্বর এখানে কি জানতে চেয়েছে। ক নম্বর বলছে দেখাও যে এসি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে। মানে এই যে এ আর সি, এই দুইটা বিন্দু দিয়ে, এ আর সি বিন্দু দিয়ে যেই সরলরেখাটা যায়, সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করছে, একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে। আর ভাই আমি বারবার বলেছি যে চারটা ওয়ার্ড যখন আমরা আমাদের চোখের সামনে দেখব, চারটা ওয়ার্ড কি কি একটু লিখে ফেলি। এক হচ্ছে কি কোণ, প্রথমেই হচ্ছে কি বলতো কোণ, তারপরে কি সমান্তরাল, তারপরে কি বলো লম্ব, তারপরে সমরেখ। এগুলো তোমরা জানো, চারটা ওয়ার্ড তোমরা জানো যে এই চারটা ওয়ার্ড যখনই চোখের সামনে দেখব তখনই আমরা ধরেই নিব যে এইটার উত্তর কোথায় আছে বলতো, ঢালে। কোথায় আছে, সরলরেখার ঢালে। ওকে, কারণ কি বলতো, এই যে দেখো তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো সূক্ষ্ম কোণ, কোণের কথা বলছে না, তাহলেই আমি বুঝে নিছি যে কি বলতো এখানে আমাদের এটা উত্তরটা আসলে ঢালেই আছে। তার মানে আগে আমাদের চোখ কান বন্ধ করে ঢাল বের করতে হবে, তারপর একটা পর দেখা যাবে। ওকে, কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। এই যে দেখো এই চারটা, এই চারটার একটাই উত্তর কি হবে বলতো, ঢাল। ঢাল, এদের উত্তর ঢালেই আছে। ঠিক আছে, ঢালটা বের করে ফেলবা, দেখবা যে এই তিনটা দিয়ে আসলে কি, সরি এই চারটা দিয়ে আসলে কি বের করতে বলছে, এটা তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এ বিন্দু আর সি বিন্দু, যখন আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে, এ আর সি বিন্দু দেওয়া আছে, যখন দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি বলতো, এই যে দেখো ঢাল, ঢাল হচ্ছে ঢাল m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই হচ্ছে আমাদের সূত্রটা। আর আমার এখন কি করতে হবে, জাস্ট বিন্দুগুলোকে দেখতে হবে যে কি কি বিন্দু দেওয়া আছে, তাহলে আর পানি ভাত। তাহলে এ হচ্ছে 6,3, এ 6,3, বি বলে দিছে, বি না সি বলছে, এ আর সি দিয়ে যায়, তাহলে সি লাগবে, সি লাগবে। এই দেখো সি -4, -3, -4, -3, তাহলে -4, -3। তাহলে সেক্ষেত্রে এই অনুযায়ী যে মানগুলো আমি বসাই দিই, ধরো এটাকে আমি x1 y1 ধরলাম, এটাকে আমি x2 y2 ধরলাম, তাহলে জাস্ট মানগুলো বসাই দাও। তাহলে কি হবে বলতো, এখানে -3, -3, এরপরে হচ্ছে কত হচ্ছে -4, -6। দেখছো, জাস্ট মানগুলো বসাই দিছি। হ্যাঁ, জাস্ট মানগুলো বসাই দিছি, বসাই দেওয়ার পরে এখন একটু ছোট্ট ক্যালকুলেশন করে দেখি আসলে ঢালটা কি আসে। দেখো এটা আসবে -6, এটা আসবে হচ্ছে -10, মাইনাসে মাইনাসে কাটা, আবার এখানে এটা কাটাকাটি করা যায় 2 দিয়ে, এটা 3 আর এটা হয় কি 5, তাহলে এটা আসলো +3/5, 3/5। তাহলে ঢাল কত আসলো আমাদের 3/5, যেটা একটা ধনাত্মক মান, যেটা একটা ধনাত্মক মান। এখানে কিন্তু কোনো ঋণাত্মক চিহ্ন আসে নাই। তাহলে আমি এই কনক্লুশনে পৌঁছাই, যে সরলরেখাটি যেহেতু এখানে ঢাল, যেহেতু এখানে ঢালটা কি হয়েছে বলতো, ধনাত্মক। ঢাল যেহেতু ধনাত্মক, অতএব কি হবে বলতো, বলে ফেলো সবাই, অতএব সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, সূক্ষ্ম কোণ। ঠিক আছে, মনে রেখো কি কোণ, সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এখন সূক্ষ্ম কোণ আবার কি জিনিস, সূক্ষ্ম কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। 0 ডিগ্রি থেকে বড়, এই যে দেখো 0 ডিগ্রি থেকে বড় হচ্ছে সূক্ষ্ম কোণ,
কিন্তু 90 ডিগ্রি থেকে আবার কি হতে হবে বলো তো, ছোট হতে হবে। তার মানে যদি আমরা 89 পর্যন্ত যদি ডিগ্রি পাই তাহলে সেটা একটা সূক্ষ্মকোণ। ওকে, আর 0 ডিগ্রি থেকে কিন্তু বড় হতে হবে। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এখন কথা হচ্ছে ভাইয়া, এই কোশ্চেনটা যদি এমনভাবে থাকতো যে তোমার এখানে ঢালটা ধনাত্মক না ঋণাত্মক আসছে, ঢালটা ধনাত্মক না ঋণাত্মক আসছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতা? সেক্ষেত্রে কি করতে ভাই? কিচ্ছু করা লাগতো না। এই যে দেখো, ছোট্ট একটা ব্যাপার হতো, ঢাল যদি ধনাত্মক না এসে যদি আসতো ঋণাত্মক, তাহলে সেটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখানে কিন্তু আমি বলবো এটা ধনাত্মক বলে সেটা এই জন্য এটা ধনাত্মক হয়েছে, ব্যাপারটা কিন্তু মোটো এমন না। এটা ধনাত্মক থেকে ঋণাত্মক হতেই পারে, কিন্তু ঢাল সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা, ভালোভাবে শুনো, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট হচ্ছে ঢাল। এটা হচ্ছে ঢালের সংজ্ঞা। তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় একটু দেখি। এটা আমি অনেকবার তোমাদের হচ্ছে করানো আছে, দরকারি ভিডিওর লিঙ্ক এখানে থাকবে, যেখানে আমি আরও স্পষ্টভাবে এক্সপ্লেন করে দিছি যেটা ব্যাপারটা কেমন হয়। কিন্তু এখানে আমি তোমাদের হচ্ছে জাস্ট বলে দিচ্ছি যে আসলে ভিজুয়ালাইজেশন, যে দেখতে ব্যাপারটা কেমন হয়। এই যে দেখো, এটা পাকা হয়ে গেল। ওকে, এইখানে ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন কোনো সরলরেখাই দেখো, কোনো একটা সরলরেখা ধরে এইভাবে গেল, তাহলে দেখতে পাচ্ছ এক্স অক্ষের ধনাত্মক দিক। ধনাত্মক দিক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এই যে দেখো, এটা যদি ঘড়ি হয় ঘড়ির কাঁটাটা এইভাবে ঘুরে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে কি বলো তো, এইটা। তো কোনো যদি তোমার হচ্ছে কোণের মান আমি এক্স অক্ষের ধনাত্মক দিক মানে যে এই যে এইভাবে গিয়ে যদি পাই, আর সেটা যদি একটা সরলরেখা উৎপন্ন করে থাকে, দেখো এই সরলরেখাটা উৎপন্ন করছে, এই কোণটা সরলরেখা না হলে কিন্তু এই কোণটা উৎপন্ন হতো না। তাহলে সেই ক্ষেত্রে এর ট্যানজেন্ট মানে ওই যে দেখো, ওই যে ট্যানের, ওই যে আমরা সাইন কস ট্যান শিখছি না, তো ট্যানজেন্টের পুরো ভালো নাম হচ্ছে ট্যান। তাহলে এই ট্যান থেটা হবে কি বলতো, এই সরলরেখার জন্য ঢাল। ট্যান থেটা হবে কি বলতো, ঢাল। ক্লিয়ার? তাহলে এইখানে ব্যাপারটা যে সূক্ষ্মকোণের ব্যাপারটা নেই যে এমনই হয়েছে, সূক্ষ্মকোণের ব্যাপারটা এমনই হয়েছে, সেই জন্য তোমার ঢালটাও কি আসছে বলতো, ধনাত্মক আসছে। তার মানে সূক্ষ্মকোণের জন্য আমার ঢাল আসবে ধনাত্মক। তাহলে ধনাত্মক হলে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবশ্যই কি করবে বলতো, সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। কিন্তু যদি আমার ঢালটা এমন না এসে, যদি আমার সরলরেখা যদি দেখতে এমন হতো, যে দেখি তুই আমার সরলরেখা দেখতে ধরো এমন, তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, দেখো কত বড়, দেখছো স্থূলকোণ। এটা একটা স্থূলকোণ তৈরি করছে, ঠিক আছে? স্থূলকোণ হচ্ছে কি, যে তোমার 90 ডিগ্রি থেকে এটা আবার বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে কি হবে বলতো, ছোট। এটা স্থূলকোণ, যেমন এই কোণটি স্থূলকোণ। তাহলে স্থূলকোণের জন্য আমি কি পাবো বলতো, অবশ্যই এইটার সূক্ষ্মকোণ পাবো না। দেখো এই যে দেখো, এটা যেরকম হচ্ছে স্থূলকোণের জন্য, দেখো এটা স্থূলকোণ, তো লিখে দিলাম ধর এটা স্থূলকোণ। তাহলে এখানে যদি আমি স্থূলকোণ পাইতাম, তাহলে ঢালটা অবশ্যই কি হতো বলতো, ঋণাত্মক হতো। ঢালটা কি হতো, ঋণাত্মক হতো। যে দেখো, সূক্ষ্মকোণ যদি হয় তাহলে ঢাল ধনাত্মক, স্থূলকোণ যদি হয় তাহলে ঢাল ঋণাত্মক। ব্যাপারটা ঠিক উল্টাভাবেও কাজ করে। ক্লিয়ার ব্যাপারটা? এটা তোমাদের হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, এটা কিন্তু পুরাটা সলিউশনের পার্ট না। জাস্ট যদি তোমাদের কোশ্চেন চেঞ্জ হয়ে যায়, যদি একটু ঘুরে আসে, তাহলে সেটা কীভাবে করবো সেটাও বলে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এটা শেষ। এরপরে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই। এখানে বলছে এবি রেখা ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তার মানে এ আর বি বিন্দু দিয়ে যায়, এরকম একটা সরলরেখা আছে, সেই সরলরেখাটা ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে সিপি এর মান নির্ণয় করো। সিপি এর মান মানে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো তুমি সি বিন্দু কি জানো? হ্যাঁ, সি বিন্দু জানো, দাও ইয়েস। জানো নাকি শুধু পি বিন্দুটা? এখন পি বিন্দুটা যদি বের করতে হয়, তাহলে ওয়াই অক্ষকে ছেদ করে, তাই তো? ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে এই যে যখন ছেদবিন্দু এগুলো চলে আসবে, তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষকে ছেদ করার ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখি তো, একটু চিত্রের মাধ্যমে একটু দেখি। এই দেখো, তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে একটা সরলরেখা এসে ছেদ করে গেছে, দেখছো? এই যে ছেদ করে গেছে, এই যে ছেদ করে গেছে, হ্যাঁ, এসেই একদম ওয়াই অক্ষকে ছেদ করে চলে গেছে। ওকে, তাহলে আমি ধরলাম এইভাবে আমার হচ্ছে ওই যে সরলরেখাটা আছে সেটা এসে এভাবে ছেদ করছে।
আর যেখানকার এ আর বি বিন্দু আছে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, আমি ধরে নিলাম এ আর বি বিন্দু দিয়ে যায়, এই যে এ বিন্দু দিয়ে যায় আর হচ্ছে যে বি বিন্দু দিয়ে যায়, আর ওয়াই অক্ষকে ছেদ করছে। দেখছো ওয়াই অক্ষকে ছেদ করে গেছে। এখন তোমাকে এই ছেদবিন্দুটা না বের করতে হবে। এই ছেদবিন্দুটা না পি, এই যে এখানে তো বলছেই যে ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, তার মানে এটাই হচ্ছে তোমার পি। এই দেখো এই বিন্দুটা তোমাকে এখন বের করতে হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া আমরা তো জানি যে ওয়াই অক্ষ উপর যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে ততক্ষণ পর্যন্ত ওই বিন্দুর ভুজ কত? 0 না? ভুজ মানে কি, যে এক্স এর মানটা 0 না? দেখো যে এটার উপর যদি এক্স এর যদি মান একটু বেশি হইতো, 0.1ও হতো, তাও কি ওয়াই অক্ষের উপরে থাকতো? একটু হলো সামনে যেত না? বলো তো, একটু চিন্তা করে দেখো তো, একটু হলো সামনে যেত বা একটু হলো পিছায় আসতো যদি মাইনাস হতো। কিন্তু যদি তো আমি এটা এই বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে, এতটুকু মনে রাখবা যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু ওয়াই অক্ষের উপরে তার এক্স এর মানটা বা ভুজের মানটা হবে 0। এখন এই ওয়াইয়ের মানটা তোমাকে বের করতে হবে। ওয়াইয়ের মানটা কীভাবে বের করবো? ওই যে ভাইয়া সমীকরণ থেকে। কারণ সমীকরণে ওই যে আমি বলছিলাম যে যখন আমাদের দুটা এক্স চলক আর ওয়াই চলক থাকে, ওই চলকটাকে এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বোঝায়, আর ওয়াই মানে কি বোঝায় বলো তো? ওয়াই অক্ষ। তো এখানে তো আমি এক্স অক্ষের মান জানি, সমীকরণে বসাই দিলে মনে হয় ওয়াই অক্ষের মান পেয়ে যাবো, আমার এটাই মনে হচ্ছে। তাহলে আগে আমাকে সমীকরণ জানতে হবে। তাহলে এ বিন্দু 6,3, তারপরে বি বিন্দু -6,4, এই বিন্দু বি বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো আমার এ বি সরলরেখার সমীকরণ যদি বের করতে হয়, দুইটা বিন্দু জানা থাকলে আমাদের সরলরেখার সমীকরণ বের করা খুবই সহজ। আমরা কীভাবে বের করি বলো? এই যে দেখো ভাই, এই হলো আমাদের সূত্র, এই যে আমাদের সূত্র y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইজ ইকুয়ালস টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। ওকে, যেখানে আমরা অবশ্যই যে x আর y কিন্তু চলক আকারেই থাকবে, x মানে x অক্ষ, y মানে y অক্ষ। দ্যাটস ইট। এখন জাস্ট বিন্দুগুলো বসায় দাও, এই যে দেখো বিন্দুগুলো বসায় দাও, কাজ হয়ে যাবে, কাজ শেষ। এটা আমি ধরে নিলাম x1, এটা y1, এটা আমি ধরে নিচ্ছি x2, এটা y2। বসায় দাও, তাহলেই কাজ শেষ। তাহলে বসায়, এখানে কত আসতেছে? ab y y1 হচ্ছে কত আমাদের এখানে? 3, তারপরে 3 y2 কত বলো তো? 4 ইজ ইকুয়ালস টু x x1 হচ্ছে 6, তারপরে 6 -6। ওকে, এখানে দেখো স্থানাঙ্ক কিন্তু অবশ্যই, যে অলরেডি একটা মাইনাস আছে বলে আমি স্থানাঙ্কের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু সূত্রের মাইনাস আলাদা, বা স্থানাঙ্কের মাইনাস কিন্তু আলাদা। ওকে, এখন এটা হচ্ছে একটু ক্যালকুলেশন করলে এটা কি পাচ্ছি? y - 3 - 1, এখানে আসতেছে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 6 আর 6 যোগ করলে কত? 12, x - 6। অঙ্কের এই পর্যায়ে এসে আমরা কি করবো? আড়াআড়ি গুণ করবো, তার মানে এটা নিচেরটার সাথে এটা উপরেরটা। ওকে, নিচেরটার সাথে উপরেরটা গুণ করবো, কত? এটা -x, দেখো -x অক্ষে x আর মাইনাস মাইনাসে প্লাস, 6 অক্ষে 6। এরপরে 12 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি? 12 12y -3 12 36, এটাই আসে। দেখছো, আড়াআড়ি গুণ করছি। এটার নিচেরটা নিচে, তার মানে এটার উপরেরটার সাথে গুণ হবে, আর এটা নিচেরটা নিলে এই পাশের উপরেরটার সাথে গুণ হবে। ঠিক আছে, উল্টা পাশেরটা। এরপরে যেটা দেখো, সবগুলো সাইড চেঞ্জ করে দাও, সবগুলোকে এক পাশে নিয়ে যাও, তাহলে দেখো ব্যাপারটা কেমন দাঁড়ায়। তোমার হচ্ছে এটা হয় +x, কারণ x এর আগে কখনোই ঋণাত্মক সাইনটা রাখা উচিত না, কখনোই উচিত না। ওকে, দেখতেও ভালো লাগে না। তাহলে -x এই পাশে আসলে হয়ে যাবে +x, এটা হয়ে যাবে -6 + 12y - 36, এটা এইভাবেই থাকবে। ওকে বন্ধুরা, তাহলে লক্ষ্য করে দেখো, এখানে আমরা যদি এই দেখো 0 = এটা, তাহলে এটাকে একটু সুন্দর করে এইভাবে লিখবো, x + 12y, একটু সাজায় লিখলাম, চলকগুলাকে পাশাপাশি রাখলাম, আর হচ্ছে এখানে -6 আর হচ্ছে -36 করলে কত হবে? -42 = 0। ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা কিন্তু সরলরেখার সমীকরণ পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সরলরেখার সমীকরণটা পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। এই অংশটুকু আমি রেখে দিব, ক্যালকুলেশনটুকু বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওর ওয়াই নিয়ে চলে আসছে, সেটা বড় কথা না, এতটুকু মুছে দিচ্ছি। এরপরে এখন সরলরেখার সমীকরণটা তো বের করলাম ভাইয়া, এরপরে কাজ কি? কাজ হচ্ছে আর কিছুই না। দেখো, এই সরলরেখাটা যখন, মানে যে তোমার যে সরলরেখাটা তুমি পাইছো,
এই সরলরেখারই তোমার হচ্ছে এটা হলো সমীকরণ, এই সরলরেখাটা এই হচ্ছে সমীকরণ। তাহলে এই সরলরেখাটা যখন এই ওয়াই অক্ষকে ছেদ করে যাবে তখন ওর এক্স অক্ষের মান আমি জানি 0। একটা বিন্দু তোমাকে হচ্ছে বসাইতে হলে অবশ্যই এক্স অক্ষের মান এবং ওয়াই অক্ষের মান দুইটা মানই কিন্তু লাগে। তাহলে এক্স অক্ষের মান তুমি জানো, এখন জাস্ট তোমাকে ওয়াই অক্ষের মান বের করলে হয়ে যাবে। তো এটা তুমি কোথায় পাবে বলো তো? এই যে দেখো, এই সরলরেখাটি যখন মানে সরলরেখাটি যখন এ বি সরলরেখা দিয়ে দিই, এ বি সরলরেখা ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করলে, পি বিন্দুতে ছেদ করলে ওই ছেদবিন্দুতে মানে যে পি ছেদবিন্দু, ওই ছেদবিন্দুতে করলে ছেদবিন্দুতে এক্স অক্ষের মান মানে কি এক্স এর মান 0, এক্স অক্ষের মান 0। তার মানে এই 0টা আমি শুধু জাস্ট এই যে এখানে বসাই দিলাম, আমার মনে হয় আমি ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি। ওকে, এতটুকুই আমার কাজ ছিল। জাস্ট আমি ওয়াই এর মানটা বের করব। এই যে দেখো এক্স এর মান 0 যে বসাই দাও, তারপর কি প্লাস 12y মাইনাস 42 ইকুয়ালস টু 0, 12y মাইনাস 42 এর পাশে গেলে প্লাস 42, আর যদি আমি হচ্ছে ভাগ করে দিই 42 2 আর 12, তার মানে এটা 3 দিয়ে মনে হয় কাটাকাটি করা যায়। তোমার হচ্ছে এটা হবে তোমার 3 অক্ষে 3, 3 14 42, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে 3 4 12, আরও কাটাকাটি করা যায় তোমার হচ্ছে 2 আর 7। তাহলে এটার মান আসলো কত বলো তো? 7/2। ওকে, ওয়াইয়ের মান কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আমার বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে দেখি তো। এই যে দেখো ওয়াইয়ের মানটা আমি বসাই দেবো এখানে, তাহলেই হয়ে যাবে কত? 7/2। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,7/2। ওকে, তাহলে এটার আশা করি বোঝা গেছে। এরপরে এখন জাস্ট আমাকে পি সি দূরত্বটা বের করতে হবে, সি এর দূরত্বটা মানে পি এবং সি এর দূরত্ব। এখন সি বিন্দুটা হচ্ছে কি ছিল? -4, -3। ওকে, -4, -3। তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই এখানে হবে না, দেখো -4, -3 এখানে, ঠিক আছে। এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, তো সেই জন্য বাম দিকে আসছে এক্স এর জন্য আর নিচে গেছে তোমার ওয়াই এর ঋণাত্মক মানের জন্য। তাহলে সেই ক্ষেত্রে এখন জাস্ট আমাকে দূরত্বটা বের করতে হবে। দেখো এই দূরত্বটা, তাহলে দূরত্ব নির্ণয় সূত্রটা আমরা জানি। দূরত্ব নির্ণয় সূত্রটা আমরা হচ্ছে একটু এখান থেকে ব্যাপারটা এখন একেবারে সহজ হয়ে গেছে। আমরা এখান থেকে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক 0,7/2, দূরত্ব নির্ণয় সূত্র এই যে এখানে দেখো দূরত্ব নির্ণয় সূত্রটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। সূত্র দেওয়া নেই, এখানে হচ্ছে মান দেওয়া আছে। আমি সূত্রটা তোমাদের হচ্ছে একটু লিখে দিচ্ছি। ওকে, দেখো সূত্রটা, সূত্র হচ্ছে কি বলতো তোমার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সি আর হচ্ছে আমি পি এর দূরত্ব বের করতেছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি হচ্ছে এখানে সিপি বা পিসি এটা একই, পি বিন্দু হচ্ছে কি 0,7/2 আর হচ্ছে তোমার সি হচ্ছে কত -4, -3। তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো x1 মাইনাস x2 এটাকে আমি ধরে নিলাম তোমার হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সেই ক্ষেত্রে x1 মাইনাস x2 করলে কত? 0 -4, 0 -4। ওকে, তো মাইনাসে মাইনাসটা কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা গেল, তারপর আবার কি বলতো 7/2 y1 মাইনাস y2, তাহলে 7/2 -3, তাহলে সেটাও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে আমরা জানি ভগ্নাংশের যোগটা কিভাবে করে। দেখো এদের লসাগু হবে কি 2, যে এতটুকু প্রশ্ন আমি বলে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একবারে ক্যালকুলেটারও এটা কিন্তু করে ফেলতে পারো, কিন্তু যারা ম্যানুয়ালি করতে যাচ্ছ বা যারা হচ্ছে ভগ্নাংশে একটু প্রবলেম হবে ভগ্নাংশের যোগ বিয়োগে, তাদের জন্য বলতেছি। দেখো এখানে লসাগু হবে 2, তারপরে কি কাজ বলে দিছি ভাইয়া, যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 2 আর 2 ভাগ করলে কত হয়? 1, তাহলে 1 আর 7 কত? 7, 7 ওকে 7। তারপর দেখো নিচে আছে 1, 1 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 2, সেই 2 যদি উপরে। ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা আসলো তোমার হচ্ছে দেখো 1, আর আমরা তো বুঝতেই পারলাম যে তোমার হচ্ছে 1 দিয়ে 2কে তোমার হচ্ছে ভাগ করলে এটা হবে 2,
তারপর সেই 2টা অবশ্যই গিয়ে কি উপরে লবের সাথে গুণ হলে তাহলে 3 দুগুণা 6, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে কত 7 6, এটা তোমার 13/2 হবে, 13/2। সো 13/2, এই 13/2 এর উপরে কিন্তু আবার একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা 13 উপরে গিয়েও পড়বে, আবার কি 2 এর উপরে গিয়ে পড়বে। 13 উপরে পড়লে হবে 13 13 কত 169, তাই তো 13 13 169। আর হচ্ছে বাকি ব্যাপারটা কি হচ্ছে বলতো, এই যে 2 এর উপর যখন পড়বে 2 দুগুণা 4, ঠিক একই রকম সেম সূত্রটা বা সেম ফর্মুলায় যে তোমরা হচ্ছে এই যে মাত্র শিখলাম যে কি করতে হবে, তোমার লসাগু কত হবে 4। এটাকে একবারে তুমি ক্যালকুলেটরেও করতে পারো, আর যদি তুমি না করতে চাও তাহলে এই যে এইভাবে করো, যেটা হচ্ছে 4 হলো সেই 4 এখানকার যে 1 1 দিয়ে যদি 4কে ভাগ করো তাহলে হবে তোমার 4, সেই 4 আর 16 গুণ করলে তোমার হচ্ছে এখানে 4 16 গুণ আর হচ্ছে দেখো 16 ইন্টু 4 প্লাস এই যে 169, এটা করো তাহলেই দেখবা যে তোমার এখানে 233 চলে আসছে। এরপরে কি এটাকে মনে হয় রুট করা যায় না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এইভাবে আমরা উত্তরটা রেখে দিব। আর যদি রুট করা যেত তাহলে যে উপরেরটাও রুট করা লাগতো, আবার কি নিচেরটাও রুট করা লাগতো। ওকে, ব্যাপারটা ক্লিয়ার আশা করি, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এটা কিন্তু উত্তরটা এই পর্যন্তই ছিল। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী কোশ্চেনটাতে। পরবর্তী কোশ্চেনে কি বলছে, আচ্ছা এখানে বলছে দেখো, বলছে এ বি সি ডি, এই দেখো এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফলে, তার মানে যেহেতু 3টা বিন্দু বলছে, 3টা বিন্দু দিয়ে কিন্তু অবশ্যই কি হবে বলতো, 3টা বিন্দু দিয়ে অবশ্যই একটা ত্রিভুজই হবে, চতুর্ভুজ তো আর হবে না। তাহলে বলছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে বলছে। তো কি বলছে, যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা এত এর ক্ষেত্রফলের 4 গুণ, তার মানে দুজনেরই ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা কোশ্চেনটা অবশ্যই সবসময় কি করবো, ভেঙে ভেঙে পড়বো, একবারে সব বুঝতে যাওয়ার কোনো দরকার নেই, আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে বুঝবো। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, মানে ক্ষেত্রফল সম্পর্কেই বলছে, আর ক্ষেত্রফলটা আমরা জানি না, ক্ষেত্রফল কিন্তু কোথাও দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের একে একে আগে ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফলটা বের করে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু খুব সহজ, আমরা জানি যে আগে কিন্তু বিন্দুগুলোকে তোমাকে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে, আর যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে আগে বসায় দেখতে হবে যে বিন্দুগুলো কোথায় পড়তেছে, এদের অবস্থানটা কোথায় আগে সেটা দেখতে হবে। আচ্ছা, এটা যেহেতু আঁকা আমি এটাই ব্যবহার করতেছি, তোমরা নতুন করে আবার আঁকবে, একে দেখবে যে বিন্দুগুলো তোমার হচ্ছে বসালে এগুলো আসলে কোথায় পড়তেছে। আচ্ছা, তাহলে কি কি বিন্দু আছে, একটা হচ্ছে 6,3, তাহলে 6,3 প্লাস 6 3, তাহলে এখানে কিন্তু হবে এই বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুটা কিন্তু এখানেই 6,3, এটা হচ্ছে এ। তারপরে বি বিন্দু বলে দিছে আমার -6,4, -6,4। তারপরে সি বিন্দুটা বলে দিছে যে -4, -3, এটা আমরা জানতাম। ওকে, এরপরে আরেকটা বিন্দু বলে দিছে হচ্ছে তোমার ডি, ডি 5, কে, আর কে এর মানটা যেহেতু ঋণাত্মক তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানেই হবে, কে এর মান ঋণাত্মক, ওয়াই এর ঋণাত্মক মানগুলো কি নিচেই হয়, তাই তো। তাহলে 5, কে আমি এখানে ধরে নিচ্ছি যে এটা 5, কে। ওকে, এখন জাস্ট তোমার হচ্ছে বিন্দুগুলো যোগ করে দিব, তাহলে আশা করি হয়ে যাবে। এই দেখো এই একটা, এই যে দেখো এমন একটা মোটামুটি চতুর্ভুজ কিন্তু আমরা পাচ্ছি, এমন একটা চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের আগে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এটা আমাকে অবশ্যই ঘড়িকাঁটার বিপরীত দিকে নিয়ে বের করতে হবে। তো ঘড়িকাঁটার বিপরীত দিকে যদি আমি নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি বিন্দুগুলো কীভাবে পাবো, যে এখানে একটু দেখবো, এই যে দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল, এই দেখছো। তাহলে প্রথমে এ বি সি তারপরে কি ডি। ওকে, বিন্দুগুলো কিন্তু যেভাবে বসায় নিতে হবে, এটা হচ্ছে যখন আমাদের 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে যদি আমাকে ক্ষেত্রফল বের করতে বলে তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কিন্তু এইভাবে। প্রথমে হচ্ছে কি এখানে একটা নির্ণায়ক সাইন দিব হাফ দিয়ে, অবশ্যই হাফ দিতে ভুলবো না, যে শুধুমাত্র ত্রিভুজের জন্য মনে হয় হাফ, না চতুর্ভুজের জন্য হাফ, পঞ্চভুজের জন্যও কিন্তু সবসময় এই হাফটাই হবে। আর সবসময় প্রথমে কি বলতো, সবগুলো এক্স এর মান হবে। দেখো এই দেখো এক্স এর মানগুলো উপরে সবসময় কি হবে, এক্স এর মান, দেখছো এক্স এর মানগুলো, এক্স এর মানগুলো হয়েছে, ঠিক আছে। আর নিচে কি হবে বলতো, নিচে ওয়াই এর মানগুলো, দেখো নিচে সবগুলো ওয়াই এর মান, কিন্তু একটা বিন্দু আবার রিপিট হয়েছে, দেখো প্রথম বিন্দুটাই আবার রিপিট হয়েছে। এখন কথা হচ্ছে কেন রিপিট করলেন ভাইয়া, রিপিটটা এই জন্য করলাম কারণ তোমরা একটু লক্ষ্য করে দেখো
যে আমি ধরো এই বিন্দু থেকে এটা কিন্তু ঘড়ি কাঁটা বিপরীত দিকেই ঘুরে পাচ্ছি, দেখো ঘড়ি কাঁটা বিপরীত দিকেই কিন্তু ঘুরছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরে নাই, আমার হাতের বাম দিক থেকে ঘুরে আসছে, ডান দিক থেকে ঘুরে নাই। তাহলে এটা কিন্তু ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরেই পাচ্ছি ব্যাপারটা। আরেকটা কথা সেটা হচ্ছে দেখো তুমি এ থেকে বিতে গেলা ধরো, বিতে, তারপরে বি থেকে আবার সিতে গেছো, সি থেকে আবার ডিতে, শেষ। এই পর্যন্ত থেমে থাকলে কি তুমি পাবে চতুর্ভুজ? নাকি তোমাকে আবার যেই বিন্দুতে তুমি স্টার্ট করছো ওই বিন্দুতে আবার এই দেখো ফিরে গেছো বলেই দেখো পুরাটা কালো হয়ে গেছে। দেখো এখান থেকে এখানে, 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 তারপর এখানে, তার মানে যেই বিন্দু থেকে তুমি শুরু করছো সেখানে তোমাকে আবার ফেরত যেতেই হবে, নাহলে কিন্তু ফুললি একটা চতুর্ভুজ ঘোরা তোমার হলো না। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে উপরে সবগুলো এক্স এর মান, নিচে সবগুলো ওয়াই এর মান। এরপরে কাজ কি? নির্ণায়কের কাজ কি? নির্ণায়কের কাজ খুবই সহজ কাজ। এই যে দেখো একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা মনে রাখবো। হ্যাঁ, এই যে এতটুকু, এটা ছোট গল্পের মাধ্যমে। গল্পটা হচ্ছে কি আমাদের ওই যে সফলতার গল্প, যেটা ব্যর্থতা দিয়ে শুরু হয়। দেখো ব্যর্থতা মানে কি? যে এইভাবে একটু এইভাবে যাবে, এভাবে, এভাবে, একটু এইভাবে। ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখানে লক্ষ্য করে দেখো এই জাস্ট আমরা হচ্ছে এক্স এর মান ওয়াই এর মানটা বসায় ফেলছি, মানে এক্স অক্ষের মানগুলো আর ওয়াই অক্ষের মানগুলো দেখো এইভাবে সিরিয়ালি। এরপরে কি এটা ছোট্ট গল্প যে তোমার সফলতা আর ব্যর্থতার গল্পটা। এই যে দেখো যে গল্পটা ব্যর্থতা দিয়ে শুরু হয়, ব্যর্থতা মানে হচ্ছে কি গ্রাফটা এদিকে যাবে, তাই তো? গ্রাফটা কিন্তু এই যে গ্রাফটা এই বরাবর যাবে, হ্যাঁ, নিচের দিকে, পতনের দিকে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে আমাদের এইভাবে আর গুণ করতে হবে। এই লাইনটার আগের লাইনটা আমি তোমাকে করে দিচ্ছি। তার মানে কি এখানে হাফ হবে, এবার কত 4 × 6 = 24, তারপরে এইভাবে গুণ, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস 3 × 6 = 18, তারপর কি -4k, তারপরে প্লাস 3 × 5 = 15। এরপরে আমরা ছোট একটা মাইনাস দিব, ঠিক আছে? মাইনাস দিব, এখানে অবশ্যই একটা কি করবো বলো তো, মাইনাস দিব। মাইনাস দিয়ে একটা পজ নিব, পজ দিয়ে দেবো যে কি একে একে এত ব্যর্থ হলাম, এখন একটু সফল হতে হবে। তাহলে সফলতার গ্রাফটা কি হয়ে যাবে? যেভাবে আমরা পরিশ্রম করে সফলতা অর্জন করবো একে একে, তার মানে কি এইভাবে যাবো, তাই তো? এই যে দেখো নিচ থেকে উপরে যাব, এইভাবে কিন্তু সিকোয়েন্সটা মনে রাখতে হবে। কারণ এইভাবে যদি আমরা সিকোয়েন্স না মনে রাখতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে, ক্যালকুলেশনটা কিন্তু হবে না। তাহলে এটা কত হচ্ছে 4 × 6 = 24, না এই যে এখান থেকে 3 × 6 = 18, তাহলে -18 কিন্তু। কারণ কেন -18? এই দেখো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে -18, তারপর হচ্ছে কি -16, এরপরে -15, তারপরে +6k, এটা হচ্ছে আগের লাইনটা। এরপরে দেখো যখন আমরা এই মাইনাসটা তুলে দিব, যখন এই মাইনাসটা তুলে দিচ্ছি তখন প্রত্যেকটা চিহ্ন কি দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা জানি ব্র্যাকেটের আগে যদি কখনো মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্র্যাকেট তুলে দিলে প্রত্যেকটা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, পরিবর্তন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এরপরে যেগুলো আমরা হচ্ছে তোমার সদিশ পদ পেলাম, দেখো যে এইটা আর এটা হচ্ছে আমাদের সদিশ পদ। এদেরকে মাইনাসে মাইনাসে প্লাস করলে -10k হয়, আর বাকি সবগুলো সংখ্যা যোগ বিয়োগ করলে দেখো 106 আসে। এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার। ঠিক একই রকম উপায়ে, ঠিক মাত্র যেভাবে করলাম ঠিক একই রকম উপায়ে আমরা এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, এ ও বি। তাহলে এ ও বি যেহেতু বলছে তার মানে হচ্ছে কি ও বিন্দুটা আমরা জানি, ও বিন্দু হচ্ছে এই যে দেখো মূল বিন্দুটা, দেখো এখানকার এই যে মূল বিন্দুটা হচ্ছে ও, এটা কখনো বলে দেওয়া লাগে না, না বলে দিলেও আমরা মূল বিন্দু সবসময় কি ধরে নিব বলো তো, ও থেকে কি আসে অরিজিন, ও থেকে অরিজিন, এটা হলো অরিজিন, আর যেটাকে বাংলায় বলে কি বলতো মূল বিন্দুটা। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি? এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু কি 0, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিন্দুগুলো যদি জানি তাহলে দেখো এখানে হচ্ছে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক একই রকম ভাবে বের করবো। যে দেখো প্রথমে সব x এর মান, দেখো x, এটা x, তারপরে হচ্ছে কি বলতো y এর মানগুলো, যেই ভ্যালুটা প্রথমে দেবো সেই বিন্দুটা আবার রিপিট করতে হবে। এখন তোমরা আবার এই কোশ্চেনটা করতে পারো, ভাই এখানে কি আর বিন্দুগুলো স্থাপন করে দেখা লাগবে না? না, শুধুমাত্র চতুর্ভুজের ক্ষেত্রে একটু দেখা লাগে, না হলে ত্রিভুজের ক্ষেত্রে দেখা লাগে না। কারণ কি চতুর্ভুজের ক্ষেত্রে তুমি যদি উল্টা ঘুরে যাও, ধরো এইখান থেকে এইখানে এসে পড়ছো, তারপর আবার এইখানে, তারপর গেল এইখানে, তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু এই চতুর্ভুজ পাওয়া যাবে না। তুমি যেটা পাওয়া সেটা হচ্ছে এরকম দেখতে কিছু একটা হবে, তাহলে কিন্তু ক্ষেত্রফল আসবে না, শূন্য আসবে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে আবার এটা না, ত্রিভুজ তুমি যেদিক থেকে ঘুরো না কেন এটা ত্রিভুজই পাবে। তোমরা ঘুরে দেখো যে যেদিক থেকেই ঘুরবা, যে বিন্দু থেকে যেভাবেই ঘুরো না কেন এটা ত্রিভুজই পাবে। ওকে, এরপর সেম সূত্রটা এই যে দেখো এখানে তোমার হচ্ছে আর গুণ করবো, এই যে
এই লাইনটা শেষ হয়ে গেলে এবার মাইনাস দিয়ে আবার হচ্ছে কি বলবো, এই যে সফলতা, হ্যাঁ সফলতা, দেখবো যে আমি হচ্ছে এই লাইনটা পাচ্ছি। এরপরে এই লাইনটা জাস্ট ক্যালকুলেশন করে দিলে তোমার হচ্ছে হাফ, এখানে একটু ইনটু আমরা হচ্ছে দিয়ে নিব দরকার হয়, কারণ এটা কিন্তু ইনটু আকারেই আছে। তাহলে হাফ ইন্টু 42, তার মানে কি 2 দিয়ে ভাগ, তো 2 দিয়ে 42কে ভাগ করলে কত হয়, এই যে তোমার 21। তাহলে বুঝে নিও কিন্তু একটা আসছে 21, একটা কি আসছে যে তোমার 21 বর্গ একক, একটা আসছে 21 বর্গ একক, 21 বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজ। আর এবিসিডি চতুর্ভুজেরটা কি আসছিল জানি, হাফ, তারপরে হচ্ছে কি এই যে দেখো এখান থেকে 106 মাইনাস 10কে, 106 মাইনাস 10কে, ব্যাপারটা ক্লিয়ার? এত বর্গ একক। অবশ্যই কিন্তু এখানে ইউনিটটা দিতে হবে, মানে এককটা আমাদের ব্যবহার করতে হবে, না হলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মার্ক কাটা যাবে। ঠিক আছে, এখন দেখো আমাদের এরপরে কোশ্চেনে যেটা বলছিল সেই কোশ্চেনটা আমরা হচ্ছে একটু দেখি, কোশ্চেনে একটু ফিরে যাব। দেখো কোশ্চেনটা আমাদের বলে দিছিল যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফলের 4 গুণ হলে, তার মানে এবিসিডি এর ক্ষেত্রফল যদি আমাকে জানতে হয় তাহলে এ ও বি এর ক্ষেত্রফলকে 4 গুণ করতে হবে। যার এককের সাথে এর থাকবে আসলে তাকেই গুণটা করতে হয়। মাঝে যারা কনফিউজ হয় কার সাথে গুণ করব, আসলে যার এককের সাথে এর কথাটা থাকবে। দেখো এই যে এত এর মানে গুণ না, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে যদি আমি 4 গুণ করি তাহলে সেটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে, চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। যার এককের সাথে এর থাকবে তার সাথেই গুণটা করবে যে কোনো সময়। পিতা পুত্রের বয়সের ক্ষেত্রেও যখন এককের সাথে মানে যার বয়সের সাথে এর থাকবে তাকেই আসলে গুণ করে তোমাকে সমান লিখতে হবে, ব্যাপারটা মনে রেখো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে যেহেতু 4 গুণ হলে সমান হবে, 4 গুণ হলে তাহলে প্রস্থ মতে আমরা বলতে পারি, প্রস্থ মতে এই যে দেখো যেটা আছে এইখানে এটাকে লিখে ফেলি 106 মাইনাস 10কে ইজ ইকুয়ালস টু, এই যে দেখো একেবারে সরাসরি কি ক্ষেত্রফলের সমান হয়ে যাবে না, একেবারে সমান হবে না ক্ষেত্রফলে। যদি 4 গুণ করো তাহলে সমান হবে, তোমাকে 4 গুণ করে দেখতে হবে। তার মানে কি অবশ্যই এই দেখো 4 গুণ 21 ত্রিভুজেরটা। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি ক্লিয়ার। এখন একটা কাজ ভাই তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমরা ইতিমধ্যেই শিখে আসছো যে ক্ষেত্রফল কিন্তু কখনো ঋণাত্মক হয় না, ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হয় না। যদি ঋণাত্মক মানও আসে, যদি ঋণাত্মক মানটাও আসে, তাও আমাদের কি করতে হয়, ওইটাকে অবশ্যই মডুলাস দিয়ে তুলে দিতে হয়, মডুলাস দিয়ে তুলে দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এই যে কে এর মানটা, দেখো এই যে কে এর মানটা, কে এটা চলক না, এই চলক কি ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো কিছু হতে পারে না নাকি? কে অবশ্যই তোমার হচ্ছে ধনাত্মকই হতে হবে বা ঋণাত্মকই হতে হবে। যদিও তোমার কোশ্চেনে বলে দেয় কে এর মানটা 0 এর কম মানে ঋণাত্মক, কিন্তু অ্যাজ এ চলক ও কিন্তু যে কোনো কিছু হইতে পারে। আমরা দরকার হয় ধনাত্মক মানটা বাদ দিয়ে দিব, ঠিক আছে, আমরা শুধু ঋণাত্মক মানই রাখবো, কিন্তু কে এর মান কিন্তু ধনাত্মক আসতেই পারে, চলকের মান ধনাত্মক বা ঋণাত্মক হতেই পারে, এটা আসলে মানতেই হবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই যখনই আমরা এই চলকের মানটা বের করবো না, এখানে কিন্তু একটা মডুলাস দিব, কারণ কে এর মান এমন কিছু আসতে দিব না যার জন্য আমার ক্ষেত্রফল ঋণাত্মক হয়ে যায়। ওকে, তার মানে কেটাকে একটু আটকে রাখতে হবে, হ্যাঁ, এই যে মডুলাস দিয়ে আটকে রাখবো। এখন ক্যালকুলেশনটা কীভাবে করবো, এই যে দেখো হাফ, এখন দেখো এই হাফটা ধরো এখানে তোমার হচ্ছে হাফ মানে হচ্ছে 2, ধরো 2 এখানে, 2টা এখানে ভাগাকার আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে, 4 2 8, ওকে 8 এভাবে থাকে। ক্যালকুলেশনটা একটু, এটা 106 মাইনাস 10কে মডুলাস থাকলো এখানে হচ্ছে 8 ইন্টু 21 থাকে, এভাবে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে ভাই আমি মডুলাসটা তুলে দিতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে মডুলাস তুলে দিলে এখন কি করতে হবে আমাকে? ভাইয়া মডুলাসটা তুমি তুলতেছো খুব ভালো কথা, মডুলাস না তোলা পর্যন্ত তো আমি ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে কে এর কিন্তু কোনো দোষ নাই, যে কে এর মান তুমি ধনাত্মক তোমাকে আমি ধনাত্মকই আনাই ছাড়বো, ঠিক আছে, ঋণাত্মক হলেও সমস্যা কি, সমস্যা তো নাই, তাই না?
কে তো ধনাত্মক ঋণাত্মক হতেই পারে। তাহলে যেহেতু তুমি চলকের মান বের করতেছো, চলকের মানই যেহেতু বের করতেছো, তাহলে সেক্ষেত্রে মডুলাস তুলে দিলে এই কের সাথে তুমি অবিচার করো না, কের সাথে অবিচার করো না, তুমি একটু কষ্ট করে হলেও ভাইয়া দুই পাশেই একটা প্লাস মাইনাস দিয়ে দিও। যেই পাশে চলকটা থাকবে তার অপোজিট পাশে, হ্যাঁ, কে কিন্তু কষ্ট পাবে যে শুধু প্লাস নেই করলাম মাইনাস নেই করলাম না, আমি তো প্লাস মাইনাস দুইটাই হতে পারি। লোকে কিন্তু অবশ্যই সুযোগটা দিতে হবে। দেখো যখনই তুমি হচ্ছে মডুলাস তুলে দিবে, অবশ্যই তার অপোজিট পাশে একটা প্লাস মাইনাস দিয়ে দিবে, ঠিক আছে, প্লাস মাইনাস দিয়ে দিবে। আচ্ছা, আর এটা যদি আমরা হচ্ছে একটু দেখি এটা কত আসে, এটা 8 8 আর 2 গুণে 16, 168 প্লাস মাইনাস 168, ওকে। আচ্ছা, অবিচার করা যাবে না, হ্যাঁ, একটু কষ্ট করে হলেও তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। আর প্লাস মাইনাস এই সাথে দিও না, এর অপোজিট পাশে। এখন তোমার দুইটা মান নিয়ে কাজ করতে হবে। একবার হচ্ছে কি প্লাস হলে, প্লাস হলে কি হয়, 106 মাইনাস 10কে আর হচ্ছে প্লাস 168, তাহলে 168 ওই পাশে চলে গেলে মাইনাস 10 কে এখানে থাকে, আর হচ্ছে 106 থেকে 168 যদি বাদ চলে যায় তাহলে সেই ক্ষেত্রে থাকবে কি বলতো, এখানে থাকতেছে হচ্ছে 2 আর হচ্ছে 6, 62 থাকবে, 62। এবার মাইনাস 10 এর পাশে ভাগ করে দাও, তাহলে সেই ক্ষেত্রে কে ইকুয়ালস টু 62 মাইনাস 10। কেউ কিন্তু বলো না যে ভাইয়া মাইনাস 10 কেন এখানে গেল, মাইনাস থাকলে তো প্লাস হয়, সেটা মাইনাস যদি আকারে থাকে, কিন্তু এটা কিন্তু গুণ আকারে আছে, মাইনাস 10টাই গুণ আকারে আছে। তাহলে গুণ থাকলে এই পাশে যে ভাগ হয়ে যায়, ওকে, মাইনাস 10টা ভাগ হয়ে যাবে। এখন যদি অল্প একটু কাটাকাটি করা যায় তাহলে সেই ক্ষেত্রে এটা পেয়ে যাবো আমি হচ্ছে এখানে পাবো মাইনাস, আচ্ছা এখানে শুধু 5 লিখবো, আর হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে 31, আর এখানে এটা অবশ্যই মাইনাস সাইন দিব। মাইনাসটা নিচে দাও, উপরে দাও আর সামনে দাও, ব্যাপারটা কিন্তু একই। তাহলে কের এই যে একটা মান পাইলা, এবার কের আরেকটা মান লাগবে, আরেকটা মান এখন কি হবে, মাইনাস হলে পাইতে পারি, প্লাস হলে তো একটা পাইলাম, এবার মাইনাস হলে কি হবে, দেখো 106 মাইনাস 10কে ইকুয়ালস টু মাইনাস 168, দেখছো, মাইনাস হলে, ওকে, মাইনাস হলে লিখে দিই যে মাইনাস হলে কত হবে, এখানে হবে মাইনাস 10কে, দেখো এটা হচ্ছে মাইনাস 168, তারপরে কি মাইনাস 106, আর এখানে হচ্ছে মাইনাস 10কে, তাহলে এত করলে কত আসবে, আমরা হচ্ছে একটু ক্যালকুলেটরে দেখে নিব, মাইনাস 168 মাইনাস 106, তাহলে মাইনাস 274, এখান থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে তাহলে হচ্ছে কে ইকুয়ালস টু 274 ডিভাইডেড বাই 10। যদি তুমি কাটাকাটি করো নিচে হবে 5, আর 274 ভাগ হচ্ছে তোমার 2 করলে 137, এই যে দেখো 137, আর হচ্ছে দেখো কের কিন্তু দুইটা মানই আসছে, কের কিন্তু প্লাস মাইনাস দুইটা মানই আসছে, কিন্তু কের মধ্যে পটেনশিয়াল ছিল যে প্লাস মাইনাস দুইটাই আসার, কিন্তু আমরা আসলে চাচ্ছি না ওর প্লাস মাইনাসটাকে, কারণ আমাদের ওখানে কোশ্চেনে বলেই দেওয়া ছিল যে কে এর মান কি, দেখো এখানে বড় করে দেখো, তোমার কোশ্চেনে দেখো বড় করে দেওয়া ছিল যে কে এর মান অবশ্যই কি 0 থেকে ছোট, তার মানে কি একটা ঋণাত্মক মানই হতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে দিব যে কে এর এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা কি কে এর মানটা 0 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে অতএব এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা গ্রহণযোগ্য নয়, তাহলে সেই ক্ষেত্রে কে এর মান কত হবে, -31/5, এটাই হবে আমাদের উত্তর, এটাই হবে উত্তর, ঠিক আছে। সহজই ছিল, খুব বেশি কঠিন ছিল না। আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।